যেমন পরের পর রেল দুর্ঘটনা ঘটছে, এটা একটা ধারাবাহিক দুর্ঘটনায় পরিণত হয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে রেল মন্ত্রী, প্রধানমন্ত্রী তারা নিষ্ক্রিয়। যাত্রী সুরক্ষা বলে কিছু নেই, রেল যাত্রীদের কোনো নিরাপত্তা নেই, রেল যাত্রীদের কোনো নিরাপত্তা নেই। কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী শুধু যারা বেশি দামের টিকিট কাটতে পারেন তাদের জন্য কিছু নতুন ট্রেন ওই পতাকা নেড়ে উদ্বোধনে ব্যস্ত, কিন্তু সাধারণ ট্রেন, সাধারণ যাত্রী, ভারতবর্ষের আমজনতা, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই রেল দফতর। এখানে রেলওয়ে ট্র্যাক মেনটেন্যান্স, প্রযুক্তি, শূন্যপদ পূরণ, নিরাপত্তা সমস্ত সর্বনাশ হয়ে গিয়েছে। পরের পর ঘটনায় দেখা যাচ্ছে রেলের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বলে কিছু নেই। অর্থাৎ বেলাইন হয়ে থাকা কোনো ট্রেনের কামরার উপর গিয়ে আর একটা ট্রেন পড়ছে, অর্থাৎ তাকে তার আগের স্টেশনে থামিয়ে দেয়া, দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগে থামিয়ে দেয়া, সেই সব ব্যবস্থাও থাকা নেই। আমরা এর আগে ওড়িশার দুর্ঘটনায় দেখেছি 3টে ট্রেন জড়িত। আমরা তার পরের দুর্ঘটনায় দেখেছি ভয়ঙ্করভাবে একই লাইনে গিয়ে 2টো ট্রেন পর হয়ে চলেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী মনে রাখুন, দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু সেই দুর্ঘটনা যদি ধারাবাহিকভাবে ঘটতে থাকে এবং ধারাবাহিক দুর্ঘটনায় পরিণত হয়, তাহলে রেলমন্ত্রী চেয়ারে আঁকড়ে থাকা, চেয়ারে বসে থাকার অধিকার আছে কিনা এই প্রশ্ন তো সামনে আসবেই। রেল বাজেটটা আপনারা তুলে দিলেন, রেলের যে আলাদা একটা গুরুত্ব ছিল, রেল বাজেটের দিন প্রকাশ্যে মানুষ জানতে পারতেন, দেশবাসী প্রকাশ্যে জানতে পারতেন ট্রেন নিয়ে, রেল নিয়ে কি ভাবনা চিন্তা। নতুন রেলের পাশাপাশি কত বরাদ্দ, কত কি নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নতি, রক্ষা কবচ, কজন মানুষের সুযোগ হয় রেল বাজেটের বই কাগজপত্র লোকসভা থেকে জোগাড় করে এনে পড়ার। ফলে রেল ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে কেন্দ্রের সরকার, কোথাও বেচে দিচ্ছে বেসরকারি হাতে, দ্রুত বেসরকারীকরণ চলছে, যাত্রীদের নিয়ে ছেলে খেলা হচ্ছে। আজকেও দেখুন অন্তত 2জনের মৃত্যু এবং আরো বেশ কিছু আহত। এবং রেলের দুর্ঘটনার পর রেলের তরফ থেকে দ্রুত উদ্ধারের ব্যবস্থাও দেখা যায় না। এর আগের কয়েকটা ঘটনা তো দেখা যায়নি। খবর আসছে রাজ্য সরকারের কাছে, তারপর রাজ্য সরকার সেখানে ছুটে গিয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আর অন্য রাজ্যের ক্ষেত্রে ঘটলে সেটা আরো কঠিন হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের যাত্রীরা আটকে আছে, সেখানে গিয়ে সাধ্যমতো নিয়মের বেড়াজাল থেকেও মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ, সেই কাজ করতে হচ্ছে। ফলে এই গোটা বিষয়টা রেলমন্ত্রী তার আর 1 মিনিট ক্ষমতায় বসে থাকার, চেয়ারে বসে থাকার অধিকার নেই। আমি আবার বলছি, দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু সেই দুর্ঘটনাকে নিয়মে পরিণত করে ছেড়েছেন, দুর্ঘটনাকে নিয়মে পরিণত করে ছেড়েছেন নরেন্দ্র মোদী এবং তার রেলমন্ত্রী এবং তার সরকার। দুর্ঘটনা ছিল ব্যতিক্রম, সেই দুর্ঘটনাকে একটা সাপ্তাহিক নিয়মে পরিণত করে ছেড়েছেন, মানুষের জীবন নিয়ে ছিলিমিনি খেলছেন এরা। বলছি, আজকে সকাল থেকে রাজারহাট, উত্তর 24 পরগনা বিভিন্ন এলাকায় ইডি রেশন দুর্নীতি মামলায় অভিযান চালাচ্ছে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে 10টা জায়গায় একসঙ্গে তল্লাশ। দেখুন, প্রিয়া মল্লিকের ঘনিষ্ঠ। দেখুন, এটা তদন্তের বিষয়, যেটা তদন্তের বিষয় সে বিষয়ে এই মুহূর্তে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। তবে আমরা আশা করব যে কেন্দ্রীয় এজেন্সি যদি কোনো অভিযোগ থাকে নিরপেক্ষভাবে কাজ করবে। সেটা যদি শুধুমাত্র বিজেপির স্বার্থসিদ্ধি করার জন্য কোনো একটা অভিমুখ আগে থেকে ঠিক করে নিয়ে মানুষের কাছে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কোনো তদন্ত পরিচালিত হয়, সেক্ষেত্রে বিষয়টা আপত্তির। আর বাকি যদি কোনো অভিযোগ থাকে
তারা তদন্ত করবেন। সেক্ষেত্রে কনসার্ন ব্যক্তি যার বিরুদ্ধে তদন্ত করছে তিনি বা তার আইনজীবীরা বিস্তারিত বলতে পারবেন, এ বিষয়ে মন্তব্য করব না। বলছি, আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ একজনের বাড়ি গিয়েছিলেন, তার নাম হচ্ছে বারিক বিশ্বাস। সেখানে দেখা যাচ্ছে মার্সিডিজ, ফরচুনার, প্রাসাদের মতো বাড়ি। একজন দলের কর্মী বা একটা ব্যবসায়ী। আপনি যার নাম বললেন, এ ব্যাপারটা তদন্তের স্বার্থে তার বাড়িতে গেছেন, তার বাড়িটা বড় দেখেছেন, তার বাড়িতে গাড়ি দেখেছেন, তো এটা আমরা কি করে জবাব দেব? এখন কেউ যদি ব্যবসায়ী হন, তো তিনি যদি বৈধভাবে সব করে থাকেন তো মিটে গেল, আর যদি অবৈধ কিছু থাকে তাহলে তদন্তকারীরা আদালতকে জানাবেন। এই বিষয়টা কনসার্ন ব্যক্তি এবং তার আইনজীবীরাই বলতে পারবে। কিন্তু এই ব্যক্তির সঙ্গে রাকিবুর বা জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ কানেকশন এজেন্সি বলছে, এবং যার ফলে দেখুন, এজেন্সি যেগুলো বলে সেগুলো একটা নির্দিষ্ট অভিমুখ রেখে বলে, নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে বলে। ফলে এজেন্সি বলা মানেই সেটা ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। সমাজে কাজ করতে গেলে রাজনীতিবিদ হন, ব্যবসায়ী হন, তাকে 10টা লোকের সঙ্গে মিশতে হয়। তারা কখন কে কি করছে এর গ্যারান্টি দেওয়া সম্ভব নয়, কিন্তু এটা খুব স্পষ্টভাবে এটা বলা যেতে পারে, নির্দিষ্টভাবে বলা যেতে পারে যে তদন্তের মতো যাবে। একটা ব্যবসায়ী, তিনি কোনো লোক যদি ব্যবসা করে, তার হাতে যদি একটু বেশি টাকা পয়সা থাকে, তো সে বড় বাড়ি করেছে, সে দুটো বাড়তি গাড়ি রেখেছে, সে নিয়ে ভেবে আমি কি করব, সেটা আমাদেরই আলোচ্য বিষয় হয় কি করে। যদি বৈধভাবে হয়ে থাকে তো তিনি কাগজপত্র দেখিয়ে দেবেন, আর যদি কোথাও অবৈধ কিছু থাকে তাহলে তিনি বা তার আইনজীবীরা এ বিষয়ে বলবেন। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আজকে দিল্লিতে অধীর চৌধুরী প্রেস মিট করেছেন, সেখানে বলছেন যে যতদিন বাঁচবো কংগ্রেস কর্মীদের জন্য লড়াই করবো। তৃণমূল যতই বলুক বা ভাবুক যে অধীর চৌধুরী কংগ্রেস থেকে বের করে দিয়েছে, অধীর চৌধুরী শেষ। দেখুন, এটা খুব ভালো কথা যে কেউ যদি মনে করেন তিনি যতদিন বাঁচবেন একটা দল করবেন, এটা খুব তাঁর সিদ্ধান্ত, এ ব্যাপারে আমরা কি মতামত দেব। কিন্তু তিনি যদি চোখের সামনে দেখতে পান বা যতদিন বাঁচবেন যদি দেখতে পান যে তাঁর দল তাঁদের নেতৃত্বে ক্রমশ মোটামুটি একটা সম্মানজনক অতীতের জায়গা থেকে কমতে 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 এসে বিধানসভায় 0, লোকসভায় 1 এবং তিনি নিজে তৃতীয় হয়েছেন তার নিজের নির্বাচনী কেন্দ্রে, তাহলে তো বুঝতে হবে তাদের রাজনৈতিক লাইন বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক অভিমুখ, তাতে এমন গন্ডগোল হচ্ছে যে বাংলার মানুষ তাদের সমর্থন করছেন না। আজকে হাইকমান্ডের বৈঠকে তাকে কংগ্রেস নেতা গোলাম আহমেদ বীর তাকে বলছে প্রাক্তন সভাপতি, আর এটা শুনে তিনি চলে যান এবং তিনি বলেছেন তিনি মাঠে ময়দানে নেমে কাজ করেছেন, অন্যদের মতো নয়, তার নির্বাচনের সময় কেউ আসলেও নেই। এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা দেখেছি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সিপিএমের সঙ্গে হাত মেলানোর পরেও এবং বিজেপিকে যাবতীয় অক্সিজেন দেওয়ার চেষ্টা করার পরেও বিধানসভায় 0 হয়েছে, লোকসভায় 1 হয়েছে, অধীরবাবু নিজে তৃতীয় হয়েছেন, হেরে গিয়েছেন। এবং আমরা এও দেখেছি যে দিল্লির কংগ্রেস একটা লাইন নিতে চাইছে, আর অধীরবাবু তার পশ্চিমবঙ্গ কংগ্রেসকে অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপির বি টিমে পরিণত করে দিয়েছেন, যে কারণে দিল্লির কংগ্রেসের কোনো প্রথম সারির নেতা অধীরবাবু বিইং প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট, তার নির্বাচনী প্রচারেও কেউ আসেনি। ফলে এটা তাদের সাংসারিক বিবাদ, তারা বুঝবেন তাদের দলের বিবাদ। ভোটের আগে যে